নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাইসাইকেল থিফস ছবির ৭৮ বছর। আজ যখন সারা বিশ্বে শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশা আমাদের বিষণ্ণ করে, যখন আমাদের তা ক্লান্ত ও হতাশ হই তাদের অবস্থা দেখে, তখন বাইসাইকেল থিফস ছবিটির তাৎপর্য গুরুত্ব নতুন করে আমাদের ভাবনা ও চিন্তার জগৎকে অতিমাত্রায় প্রকট করে তোলে। কারণ একটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই যে ৪০-এর দশকে ইতালি ও ভারতের আর্থসামাজিক অবস্থার মধ্যে খুব বেশি অমিল ছিল না। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ছবি বাইসাইকেল থিফস এক কর্মহীন দরিদ্র শ্রমিকের কাজ পাওয়ার একমাত্র মাধ্যম সাইকেলটি চাকরির প্রথম দিনেই চুরি হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পরিচালক যুদ্ধোত্তর ইতালির সমাজ জীবনে মানবিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে ব্যবচ্ছেদ করেন। ইতালীয় ভাষায় এই চলচ্চিত্রটির পরিচালক ভিত্তোরিও দে সিকা। ১৯৪৮ সালে তিনি এই চলচ্চিত্র নির্মাণ করেন। এই চলচ্চিত্রটির কাহিনী নেওয়া হয়েছে লুইজি বার্তোলোনির একই নামের উপন্যাস থেকে। এই ছবিটি চিত্রনাট্য করেন সিজারে জাভাত্তিনি। বহু সমালোচক একে ইতালীয় নববাস্তববাদী চলচ্চিত্র ধারার শ্রেষ্ঠ নিদর্শন বলে মনে করেন। সম্পূর্ণ অপেশাদার অভিনেতা অভিনেত্রীদের অংশগ্রহণে বাস্তবিক লোকেশনে শুটিং করে লং টেক ডিপ ফোকাস ফটোগ্রাফির ব্যবহারে সাধারণ মানুষের আবেগ ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সর্বোপরি যুদ্ধোত্তর ইতালির সমাজজীবী জনগণের জীবন যন্ত্রণার বাস্তব চিত্র তুলে ধরে এই চলচ্চিত্র ধারার কোহিনূরের সম্মান পায় বাইসাইকেল থিফস। চ্যাপলিন যদি নিঃশব্দ সিনেমার সম্রাট বলি চ্যাপলিনকে, তাহলে তার সাম্রাজ্যের একটা সীমারেখা টানা যেতে পারে। সেই সাম্রাজ্যের রেশ থাকলেও নববাস্তববাদ নামে একটি চলচ্চিত্র আন্দোলন শুরু হয়, তখন চলচ্চিত্র নতুন দিগন্ত উন্মোচিত হয় বলেই আমার মনে হয়। তাদের সঙ্গে আমাদের মতো চলচ্চিত্রের ছাত্ররা একমত, কিন্তু এটা কি সিনেমার নতুন একটি ধারা, নাকি এটাই সিনেমার আসল রূপ, সেটা হয়তো অনেক বিতর্কের জন্ম দেবে। তবু আমরা নতুন চিন্তায় জারিত হয়ে এটা ভাবতে বাধ্য হব যে এই ধরনের ছবি চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছে, রূপ বদলে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির রোম শহরের গল্পের পটভূমি, যেখানে দারিদ্র বেকারি সবই আছে, আছে মানুষের অনিশ্চিত জীবন। অবস্থাটা যখন এরকম, তখন সেখানে দু ধরনের ছবি তৈরি হচ্ছে। প্রথমত ঐতিহাসিক এবং মহাকাব্যধর্মী চলচ্চিত্র, যেখানে ইতালির গৌরবময় অতীতকে দেখানো হচ্ছে। আরেকটি ধারা হচ্ছে হাইলি সেন্টিমেন্টাল মেলোড্রামা, যার প্রচলিত নাম হচ্ছে হোয়াইট টেলিফোন ফিল্মস। এক কথায় উচ্চবিত্তদের জীবন নিয়ে মেলোড্রামাটিক ছবি। সেই সময় শুধুমাত্র উচ্চবিত্তদের বাড়িতে দূরভাষ যন্ত্রটি থাকতো, আর তার সেটি রং অবধারিত ভাবে হতো সাদা। কোথায় যেন রোম যখন আগুনে পুড়ছে আর নিরো যখন মহানন্দে বেড়া বাজাচ্ছেন, এই একখানের মিল পাওয়া যাচ্ছে। দর্শকরা উপরে উল্লিখিত ওই দুই ধরনের চলচ্চিত্রের সঙ্গে তাল মেলাতে পারছিলেন না। তখন লুসিনো ভিসকন্তি তার লা ট্রেট্রামা ছবির মাধ্যমে যে চলচ্চিত্র আন্দোলনের জন্ম দিলেন, তাই চলচ্চিত্রের ইতিহাসে নববাস্তবতাবাদ চলচ্চিত্র আন্দোলনের জন্ম দিল। আর এই আন্দোলনের সব থেকে উজ্জ্বল রত্ন হল বাইসাইকেল থিফস। নিওরিলিস্ট চলচ্চিত্রের সূচনায় ইতিহাস ঘাটতে গেলে আমাদের ফিরে যেতে হবে অনেক বছর আগে। চলচ্চিত্রের ইতিহাসে ৪০-এর দশকের শেষে জন্ম নেয় এই শিল্পধারা। শিল্প মাধ্যম হিসেবে চলচ্চিত্রের বয়স তখন ৫০ পেরিয়েছে। একটি প্রভাবশালী মাধ্যম হিসেবে চলচ্চিত্র যখন প্রতিষ্ঠিত, ঠিক সেই সময় ইতালিতে জন্ম নিয়েছে এই নিওরিয়ালিজম বা নয়া বাস্তববাদ। ইতালির নিওরিয়ালিস্টিক চলচ্চিত্র মূলত ফুটে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর ইতালির প্রতিকূল সামাজিক, অর্থনৈতিক ও আদর্শিক প্রেক্ষাপটের দৃশ্য। এই নিওরিয়ালিজম শিল্পধারার মূল স্লোগান ছিল টেক দ্য ক্যামেরা আউট ইনটু দ্য স্ট্রিট, অর্থাৎ স্টুডিওর কৃত্রিম পরিবেশ ছেড়ে ক্যামেরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, মানুষের সাধারণ জীবনের দৃশ্যগুলিকে তুলে ধরো রূপলী পর্দায়। এরকম নতুন কিছু সৃষ্টির আহ্বান প্রবলভাবে আকৃষ্ট করেছিল কয়েকজন ইতালীয় চলচ্চিত্র পরিচালককে, যারা স্টুডিওর মেকি পরিবেশ ছেড়ে নেমে এসেছিলেন পথের ধুলায়। তাদেরই একজন ভিত্তোরিও দে সিকা। ইতালিতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রধান এই চলচ্চিত্রকার ভিত্তোরিও দে সিকা ১৯০২ সালে ৭ই জুলাই রোমের নিকটবর্তী সোরায় জন্মগ্রহণ করেন। মঞ্চের কমেডিয়ান ভিত্তোরিও ছিলেন নারী সমাজের প্রিয় তারকা, ম্যাটিনি আইডল। প্রযোজনায় হাতে খড়ি ১৯৪০ সালে। কিন্তু যে কারণে চলচ্চিত্র ইতিহাস তাকে আজীবন মনে রাখবে, তাই বাইসাইকেল থিফস ছবিটি নির্মাণ করার জন্য। সত্যজিৎ রায় তার পথের পাঁচালী ছবিটি করার আগে এই ছবিটি অনেকবার দেখেন
তার প্রথম ছবির ক্ষেত্রে চলচ্চিত্রটি পরোক্ষ প্রভাবিত ছিল, কিন্তু কেন জানি না তিনি তা স্বীকার করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কয়েক বছর হলো। পরাজিত শক্তি ইতালি তখন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বেশ দুর্বল। চারিদিকে বেকারত্ব, কাজের সন্ধানে প্রতিদিন হাজার হাজার লোক ছোটাছুটি করছে এদিক ওদিক। অ্যান্টনিও রিকি তাদের মধ্যে একজন। তাকে ঘিরেই পুরো চলচ্চিত্রের আখ্যান। স্ত্রী ও দুই পুত্র নিয়ে সংসার। হতাশায় নিমজ্জিত অ্যান্টনিও রিকি হঠাৎ করে একটি কাজ পেয়ে যান। হলিউডের সিনেমার পোস্টার লাগানো চাকরি। হলিউড সিনেমার সম্বন্ধে এটি এক ধরনের মন্তব্যও বটে। এই কাজের জন্য প্রয়োজন একটি বাইসাইকেল। চাকরিদাতাদের কঠিন শর্ত ছিল একটি বাইসাইকেল থাকতে হবে চাকরি প্রার্থী, না হলে চাকরি হবে না। সাইকেল কেনার জন্য রিকির স্ত্রী মরিয়া তার বিয়েতে পাওয়া চাদরগুলো বিক্রি করে দেন। সাইকেল কেনার পর থেকে বাবা ছেলের মধ্যে অন্যরকম এক উদ্দীপনা। কাজের প্রথম দিন সকালে রিকি তার ছেলে ব্রুনোকে নিয়ে কাজে বেরিয়ে যান। ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই দিনই সাইকেলটি চুরি হয়ে যায়। এরপর ছবির কাহিনী আবর্তিত হয়েছে সাইকেলটি পাওয়ার না পাওয়ার দোলে দোলাতের মধ্য দিয়ে। অর্থাৎ পুরো ছবিটি হচ্ছে সার্চ অফ বাইসাইকেল। শিশুপুত্র ব্রুনোকে সঙ্গে নিয়ে সারা রোম জুড়ে তিনি বাইসাইকেলের সন্ধানে ছুটে বেড়ান। শ্রমিক ইউনিয়নের দপ্তর, পুলিশ দপ্তর, চোরাবাজার, চার্চের সমাবেশ, জ্যোতিষীর কার্যালয়, সাইকেল চোরের মহল্লা, সব বিভিন্ন জায়গায় রিকি ও ব্রুনো নিরন্তর অনুসন্ধান ছবির অধিকাংশ সময় অধিকার করে আছে। এই ছবিতে ক্যামেরা নিঃশব্দে চরিত্রদের অনুসরণ করে, কোন রকম ইন্টারফেয়ার করে না। সাইকেল খুঁজতে খুঁজতে একসময় প্রচন্ড বৃষ্টির মধ্যে বাবা ও ছেলে একটি সেটির নিচে আশ্রয় নেয়। ক্যামেরাও সেই সময় যেন অপেক্ষা করতে থাকে কখন বৃষ্টি থামবে। সাইকেলটি খুঁজতে খুঁজতে হতাশ হয়ে রিকি একটি বাইসাইকেল চুরির ব্যর্থ চেষ্টা করেন এবং ধরা পড়েন। রিকি ধরা পড়েন তার সন্তান ব্রুনোর সামনে। ছবির শেষ দৃশ্যে দেখা যায় অ্যান্টনিও রিকি ও ব্রুনো হাত ধরাধরি করে এগিয়ে চলেছেন, আর তারা জনতার ভিড়ে মিশে যায়। ছবির নাম যেহেতু বাইসাইকেল থিভস, তাই স্বভাবতই প্রশ্ন জাগে, কে এই বাইসাইকেল চোর? প্রথম যে সাইকেলটি চুরি করে সে, নাকি অ্যান্টনিও রিকি, যে তার জীবিকার জন্য সাইকেলটি চুরি করতে বাধ্য হয়, নাকি সেই সমাজ ব্যবস্থা যে যে সমাজ ব্যবস্থাতে মানুষকে চুরি করতে বাধ্য করে? এরকম একটা প্রশ্ন দর্শকদের শুনে দিয়েই ছবিটি শেষ হয়ে যায়। এটি অবশ্যই একটি ওপেন এন্ডেড ছবি। ছবি শেষ হয়ে যায়, কিন্তু তার রেশ রয়ে যায়। ছবির বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী অপেশাদার, শুধু দুজন ছাড়া। রিকির স্ত্রী মারিয়াও থেকেছেন ছবিতে। বিখ্যাত ফরাসি নন্দনতাত্ত্বিক আন্দ্রে মাজার মূল্যায়ন এই ছবি সম্পর্কে যথেষ্ট। তার মতে বাইসাইকেল থিভস হলো বিশুদ্ধ চলচ্চিত্রের একটি অন্যতম প্রধান নিদর্শন। ইটস পিওর সিনেমা। এতে না আছে কোনো অভিনেতা, না কোনো কাহিনী, না কোনো সেট, অর্থাৎ বাস্তবের নিখুঁত সংসৃষ্টিতে এমন সিনেমা আর নেই। তিনি আরো স্পষ্ট করে বলেন, ইট ইজ দ্য মোস্ট সাকসেসফুল কমিউনিস্ট ফিল্ম ইন দ্য ওয়ার্ল্ড। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারও করতে পারেন। নমস্কার।